আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার আজকের এই অনলাইন ক্লাসে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার ঢাকা কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্ররা তোমাদের সাথে যথারীতি লিমনোলজি অ্যান্ড ইকোকালচার ক্লাসে আজকে আমি তোমাদের সাথে নতুন একটা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেই টপিক্সটা হচ্ছে আজকে কোড হচ্ছে 243005। তোমাদের সাথে আজকে আমি যে টপিক্সটা আলোচনা করব সেটার নাম হচ্ছে, সেই টপিক্সটা হচ্ছে লেক নিয়ে আমরা আলোচনা করব, যেটা গত ক্লাসে এর কিছুটা আলোচনা করেছিলাম লেকের ক্লাসিফিকেশন নিয়ে। তারই ধারাবাহিকতায় লেকের নিয়ে আলোচনা করবো আর একটু ডিটেলসে যাবো আজকে। তো আজকের ক্লাসে যারা উপস্থিত আছো যথারীতি কমেন্টসে তোমরা তোমাদের রোল নম্বরটা লিখে দিবে, ঠিক আছে? আমি তোমাদেরকে গত ক্লাসে লেক নিয়ে পড়াছিলাম যে লেক অনেকভাবে লেক কি সেটা তোমরা জানো। লিমনোলজি পড়াতে গিয়ে লেক একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা বলছিলাম যে সবসময় প্রতিবারই প্রায় লেক থেকে প্রশ্ন আসে, বিভিন্ন টাইপের কোশ্চেন আসে। আমি ক্লাসের সময় সেটা বলে দিচ্ছি তোমাদেরকে প্রতি ক্লাসেই, সেটা নিশ্চয়ই তোমরা ফলো করেছো। তো আজকে যেটা বলবো যে লেকের ক্লাসিফিকেশন পড়াতে গিয়ে আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম যে লেকের হ্রদের ইকোলজিক্যাল জোনটা পড়িয়েছি, হ্রদের ক্লাসিফিকেশন শুরু করেছিলাম, যে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে লেকের শ্রেণীবিন্যাস করা হয়। তো তোমরা অলরেডি জেনে গেছো যে লেকটা কি, যেটা সাধারণ ভাষায় যদি একদম সহজ করে যদি বলি, যে চারদিকে জলভাগ স্থলভাগ দ্বারা বেষ্টিত স্থির একটা জলরাশি, যার একটা নির্দিষ্ট একটা তলদেশ থাকবে, সেরকম এটাকে বলা হয়, যার সাথে সমুদ্র কিংবা নদীর কোনো সরাসরি সংযোগ নেই, সেটাকে বলা হয় হ্রদ বলা হয়। তো হ্রদকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়। তার মধ্যে আমরা গত ক্লাসে তোমাদেরকে হ্রদের একটা ক্লাসিফিকেশন পড়িয়েছিলাম। সেখানে দেখো তো ছবিটা দেখে কিছু বুঝতে পারো কিনা তোমাদের। আমি আসলে চাচ্ছি যে জানতে চাচ্ছি যে তোমাদের গত ক্লাসের কথাটা মনে আছে কিনা, সেই ধারাবাহিকতা একটু বলতে চাচ্ছি যে এটা কি। দেখো একটা ছবি আঁকতেছি, যারা ক্লাসে আছো, যারা আজকে ক্লাসে উপস্থিত আছো, কমেন্টসে লিখো, দেখো যে আমি কি বোঝাতে চাচ্ছি এই ছবিটা দিয়ে, তোমরা ধরতে পারো কিনা, আমি জাস্ট সেটাই জানতে চাচ্ছি। আমি তিনটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কমেন্টসে একটু লিখবে যে আজকে ক্লাসে যারা আছো যে এটা, আমি অবশ্যই বলে দিব যে এটা কি, দেখো ধরতে পারো কিনা। ছোট্ট করে ছবিগুলো আঁকলাম, ধরা যাচ্ছে কিনা, দেখো বোঝা যাচ্ছে কিনা কিছু। যেটা হচ্ছে যে আমি লেক পড়ানোর সময় বলেছিলাম যে লেককে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা হয়, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে লেকের শ্রেণীবিন্যাস করেছে, যে পুষ্টির উপর ভিত্তি করে অন দ্য বেসিস অফ নিউট্রিশন লেককে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি অলিগোট্রফিক লেক, ইউট্রফিক লেক, এবং হচ্ছে কি একটা হচ্ছে কি ডিস্ট্রফিক লেক, তাই না? মনে পড়েছে? এই তিনটা ক্লাসের কথা বলেছিলাম যে তিনটা টাইপের হ্রদকে শ্রেণীবিন্যাস করা যায়, যেটা হচ্ছে কিনা অন দ্য বেসিস অফ কি নিউট্রিশনের উপর ভিত্তি করে। যে অলিগোট্রফিক লেকটা হচ্ছে কি ভি শেপের থাকে এবং হচ্ছে যেটা সবচেয়ে গভীর হ্রদ এবং পুষ্টি উপাদান কিন্তু কম থাকে তুলনামূলকভাবে। ডিস্ট্রফিক লেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেকটা সসার আকৃতির লেক, যেখানে লেকে কিনা পুষ্টি উপাদানটা মোটামুটি কি বেশি থাকে এখানে, এবং হচ্ছে অগভীর। এবং হচ্ছে ইউট্রফিক লেক, যেটা কিনা ইউ শেপে, সেটাতে হচ্ছে মোটামুটি ধরনের অগভীর, এটাতে পুষ্টি উপাদান সবচেয়ে বেশি এটাতে ইয়া থাকে। তো এই তিনটা টাইপের কথা বলেছিলাম কিসের জন্য, এর জন্য রিমাইন্ডার দিলাম কেন, যে তারই ধারাবাহিকতা বেশ অনেকটা দিন তোমাদের ক্লাস হয়নি, অনেকদিন পর আজকের এই ক্লাসে উপস্থিত আমি, তো বন্ধের কারণে। তো যেটা হচ্ছে যে এর জন্য তাদেরকে একটু বলে দিলাম যে তিনটা টাইপ ছিল পুষ্টির উপর ভিত্তি করে। তো আজকে দেখো আর কতগুলো আরো অনেকভাবে লেককে শ্রেণীবিন্যাস করেছে বিভিন্ন বিজ্ঞানী, যেমন হচ্ছে এটা যদি বলি যে ফোরেলকে কি বলা হয়, যে ফাদার ফোরেল, যে মেইন বিজ্ঞানী, ওনাকে কি বলা যায় লিমনোলজির জনক বলা হয়। কাকে? ফোরেলকে বলা হয়। ফোরেল 1892 সালে লেকের একটা শ্রেণীবিন্যাস করেছে, যেটা কিনা তিনটা টাইপের ক্লাসিফিকেশন করেছে তিন ভাবে।
নাম্বার 1 হচ্ছে কি পোলার বা পোলার লেক, অথবা কি আমি কি বাংলাটা লিখে দেব, মেরু অঞ্চলীয় হ্রদ। ঠিক আছে, বোর্ড দেখা যাচ্ছে কিনা তাও কিন্তু আমি ক্লিয়ার না। আচ্ছা, আরেকটা হচ্ছে কি টেম্পোরেট। টেম্পোরেট লেক যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ অঞ্চলের। এরপর আসো ট্রপিক্যাল, যেটা হচ্ছে কি গ্রীষ্মমণ্ডলীয় বা গ্রীষ্ম বা উষ্ণমণ্ডলীয় আমরা বলতে পারি। এই তিনটা টাইপের লেক কে করেছে, যে ফরেল 1892 সালে লেককে তিনটা ভাগে ভাগ করেছে। কিভাবে? একটা হচ্ছে কি পোলার লেক, যেটা মেরু অঞ্চলে, সাধারণত মেরু অঞ্চলগুলোতে যে লেক দেখা যায়, যে বরফে আচ্ছাদিত যে অঞ্চলগুলো থাকে সেটাই তো মেরু অঞ্চল, সেই অঞ্চলগুলোতে যে লেক দেখা যায় সেটাকে বলা হচ্ছে যে মেরু অঞ্চলীয় হ্রদ। তো এই অঞ্চলের তাপমাত্রা বছরে কি হয়, যে শীতকালে একদম 4 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে কখনো উঠে না, মানে সবচেয়ে বেশি থাকে মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে সর্বদা থাকে। কোনটা? এই মেরু অঞ্চলের তাপমাত্রা। তো এখানে যে পানির সার্কুলেশন বা ওয়াটার যে সার্কুলেশনটা হয় সেটা শুধুমাত্র একবার হয় বছরে, সেটা তাও কোথায় কখন হয়, গ্রীষ্মকালে শুধুমাত্র একবার ওয়াটার সার্কুলেশনটা হয়। কোথায়? পোলার লেকের ক্ষেত্রে। তারপর টেম্পারেট লেক, যেটা নাতিশীতোষ্ণ অঞ্চলে, এখানে তাপমাত্রাটা মোটামুটি সম্ভাবনা থাকে যে খুব একটা বেশি একটা তাপমাত্রার পার্থক্য এক্ষেত্রে দেখা যায় না। তো এই ক্ষেত্রে আবার হচ্ছে কি মজার ব্যাপার হচ্ছে যে দুইবার, মানে এটা মোটামুটি তাপমাত্রাটা এই সমস্ত হ্রদের ক্ষেত্রে ব্যালেন্স থাকে। তো এখানে বছরে দুইবার পানির ওয়াটার সার্কুলেশন বা হচ্ছে যে পানির যে ঘূর্ণায়ন যেটা বলি, যে সেই ওয়াটার সার্কুলেশনটা বছরে দুইবার হয়, একবার হচ্ছে শীতকালে, আরেকবার হচ্ছে কি গ্রীষ্মকালে। এই দুইবার এই নাতিশীতোষ্ণ অঞ্চলের যে লেকগুলো আছে, যে টেম্পারেট লেক যে বলা হয়, সেটার অবস্থাটা বললাম। এরপর হচ্ছে ট্রপিক্যাল লেক। ট্রপিক্যাল লেক বা উষ্ণমণ্ডলীয় অঞ্চলে যে লেকগুলো আছে সেটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল লেক। এই লেকগুলোতে আবার দেখা যায় যে পানির তাপমাত্রা কখনো 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামে না। পোলার লেকের ক্ষেত্রে যেখানে হচ্ছে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে অলওয়েজ থাকে এবং এর চেয়ে বাড়ে না, এই ক্ষেত্রে আবার হচ্ছে কি ট্রপিক্যাল লেকের ক্ষেত্রে দেখা যায় যে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে পানি কখনো তাপমাত্রা নেমে যায় না, মানে উষ্ণ থাকে সবসময়, পানিটা একটা উচ্চ তাপমাত্রার পানি থাকে। এবং এই ক্ষেত্রেও দেখা যায় যে ওয়াটার সার্কুলেশন বা পানির যে ঘূর্ণায়নের কথা বলছি, সেই পানির ঘূর্ণায়নটা শুধুমাত্র বছরে একবার, সেটা হলো কথা কখন হয়, শীতকালে হয়। তো এই তিনটা ভাগে ভাগ করেছে কি হ্রদকে, ফরেল ভাগ করেছে 1892 সালে। এরপরে আসো যে হাকিনসন এবং হচ্ছে লুফার নামক লুফার দুজনেই কি করেছে, যে হ্রদকে আবার কয়েকটি ভাগে ভাগ করেছেন, 5টা ভাগে ভাগ করেছেন। হাকিনসন মনে আছে যে হ্রদের উৎপত্তি সম্পর্কে বলেছিল যে প্রায় 75 টাইপের উপায়ে হ্রদের উৎপত্তি হতে পারে, সেই হাকিনসনের কথাই বলছি। যে হাকিনসন এবং কি করেছে, লুফলার নামক দুজন বিজ্ঞানী 1956 হ্রদকে কি করেছে, যে 5টা ভাগে ভাগ করেছে। ঠিক আছে, একটা হচ্ছে কোল্ড মনোমিক্টিক লেক, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডাইমিক্টিক। ওয়ার্ম মনোমিক্টিক লেক। তারপর আসো অলিগো মিক্টিক লেক। তারপর আসো 5 নাম্বার 5 হচ্ছে, এটা নাম্বার 3, নাম্বার 4 এন্ড হচ্ছে নাম্বার 5 হচ্ছে কোল্ড পলিমিক্টিক। এই 5টা টাইপে ভাগ করেছেন কে,
হাচিনসন এবং লোফলার নামক দুইজন বিজ্ঞানী কি করেছে 1956 হ্রদকে কি করেছে যে আরেকটা হ্রদের শ্রেণীবিন্যাস সম্পর্কে বলেছে যে এই 5টা ভাগে হ্রদকে ভাগ করা যেতে পারে। হ্যাঁ, তো পরবর্তীতে আবার দেখা গেছে 1957 এই হাচিনসন আবার হ্রদকে আবার একটু ডিফারেন্ট টাইপের এইগুলার মতোই অনেকটা ভাগ করেছে 7টা ভাগে। তো এই 5টা ভাগের মধ্যে দেখো যে কোল্ড মনোমিক্টিক যেটার বাংলাটা কিনা হচ্ছে যে ঠান্ডা এক মিশ্রণ লেক। ঠান্ডা এক মিশ্রণ লেকগুলো অনেকটা দেখা যায় যে যে সমস্ত লেকের ক্ষেত্রে যে পানিটা যে বললাম যে 4 ডিগ্রি মেরু অঞ্চলের মতো অনেকটা যে মেরু অঞ্চলে এই লেকগুলো আছে, যে সাধারণত পানির তাপমাত্রা কি করে যে শীতকালে কি সারা বছরই এখানকার পানিটা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে কখনোই উঠে না। এক্ষেত্রেও হচ্ছে যে পানির যে আলোড়নটা সেটা বছরে শুধুমাত্র একবার হয় এবং সেটা কি শীতকালে হয়, গ্রীষ্মকালে হয়। এক্ষেত্রেও যে কোল্ড মনোমিক্টিক লেক বা ঠান্ডা এক মিশ্রণ হ্রদ। ডাইমিক্টিক লেকটা অনেকটা হচ্ছে নাতিশীতোষ্ণ যে লেকের কথা বলেছি সেটার মতো, যে এখানে তাপমাত্রা খুব একটা বেশি পার্থক্য দেখা যায় না। তো এই ক্ষেত্রে আলোড়ন বছরে পানির যে ওয়াটার সার্কুলেশনটা উপরের পানির সাথে নিচের পানির যে হ্রদের যে দুইটা অঞ্চল থাকে, যে এপিলিমনিয়ন অঞ্চল এবং হাইপোলিমনিয়ন অঞ্চল, এই অঞ্চলগুলোতে পানির যে একটা সার্কুলেশন বা ঘূর্ণায়ন হয় সেটাও বছরে 2বার হয় ডাইমিক্টিকের ক্ষেত্রে। এটা নাম হচ্ছে কি দ্বিমিশ্রণ লেক। এটা যেমন হচ্ছে মনোমিক্টিক হচ্ছে কি এক মিশ্রণ লেক, এটা হচ্ছে ডিমিক্টিক হচ্ছে কি যে 2 মিশ্রণ লেক, যেটা হচ্ছে বছরে 2বার পানির আলোড়ন হয় এবং তাপমাত্রা খুব একটা ভেরিয়েশন এখানে দেখা যায় না। একবার বসন্তে এবং আরেকবার হচ্ছে কি শরৎকালে এক্ষেত্রে পানির সার্কুলেশনটা দেখা যায়, ওয়াটার সার্কুলেশনটা দেখা যায়। অলিগোমিক্টিক যেটা বাংলা কিনা হচ্ছে এটা আমি ওয়ার্ম মনোমিক্টিক, যেটা হচ্ছে কি বাংলাটা হচ্ছে যে উষ্ণ এক মিশ্রণ হ্রদ। এটা হচ্ছে দ্বিমিশ্রণ হ্রদ, ঠিক আছে, দ্বিমিশ্রণ বা দুই মিশ্রণ, দুই বা দ্বি মিশ্রণ হ্রদ। আর এটা হচ্ছে কি যে ঠান্ডা এক মিশ্রণ হ্রদ, ঠিক আছে। তো ওয়ার্ম মনোমিক্টিকের ক্ষেত্রে দেখা যায় যে পানিটা কিছুটা উষ্ণ থাকে। হ্যাঁ, এক্ষেত্রে পানিটা মোটামুটি উষ্ণ থাকে এবং হচ্ছে যে এই হ্রদের তাপমাত্রা গ্রীষ্মকালে দেখা যায় যে বেশ অনেকটা বেশি বৃদ্ধি পায় এবং এক্ষেত্রে দেখা যায় যে পানির আলোড়ন হয় যেটা সেটা ওয়াটার সার্কুলেশনটা শুধুমাত্র শীতকালে দেখা যায় এবং একবার মিশ্রণ হয় বলে এটাকে বলা হয় মনোমিক্টিক বা এক মিশ্রণ পানি হ্রদ। অলিগোমিক্টিক যেটা হচ্ছে কিনা অনিয়মিত হ্রদ বলা হয়, যেটা কিনা যে এখানে এই সমস্ত হ্রদের তাপমাত্রা ঋতুভেদে পার্থক্য হয়। অনিয়মিতর ক্ষেত্রে দেখা যায় যে হ্রদের পানিগুলো আছে, যে সমস্ত জলাশয় বা যে সমস্ত হ্রদের পানি মানে অলিগোমিক্টিকের ক্ষেত্রে দেখা যায় হ্রদের ক্ষেত্রে পানির হচ্ছে তাপমাত্রা পার্থক্য দেখা যায় যে সারাক্ষণে যে দেখা যায় ঋতুভেদে কম বেশি পার্থক্য হতে পারে এবং হচ্ছে যে এদের মিশ্রণটা যেটা হয় ওয়াটার সার্কুলেশনটা পানির ঘূর্ণায়ন বলো বা মিশ্রণ বলো সেটাও অনিয়মিত দেখা যায়, যে মিশ্রণটা অনিয়মিত হয়, যে কয়বার হবে কোনো এটার কোনো ফিক্সড কোনো নিয়ম নেই, ঠিক আছে। এরপর আসলে যে কোল্ড পলিমিক্টিক যেটা হচ্ছে যে ঠান্ডা অবিরত। পলিমিক্টিক মিন্স হচ্ছে যে অবিরত, মানে এটা র্যান্ডম হতে থাকে যে গ্রীষ্মকালীন অঞ্চলে মানে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যে পার্বত্য এলাকাগুলো আছে সেখানে যে হ্রদগুলো দেখা যায় সেখানে হচ্ছে এই হ্রদগুলো হচ্ছে এই কোল্ড পলিমিক্টিক লেক। এই ক্ষেত্রে দেখা যায় যে পানিটা অবিরতভাবে এই সমস্ত হ্রদের পানি অবিরতভাবে বারবার মিশ্রণ ঘটে এবং হচ্ছে যে মিশ্রণের র্যান্ডম ঘটতে থাকে, বলে যে ঠিক কোন সময় মানে কয়বার হচ্ছে সেই সংখ্যাটাও কিন্তু নির্দিষ্ট নয়। এটা তাপমাত্রাটাও মোটামুটি নির্দিষ্ট, এটা মানে তাপমাত্রাটা মোটামুটি ব্যালেন্স থাকে এবং হচ্ছে যে এক্ষেত্রে দেখা যায় যে জলাশয়ের পানি অবিরতভাবে মানে বিরতিহীনভাবে মিশ্রিত হতে পারে, উলটপালট বা সার্কুলেশন ঘটে। তো এই হচ্ছে হাচিনসন এবং লোফলার কর্তৃক যে 5 প্রকারের হ্রদের শ্রেণীবিন্যাসের কথা বললাম সেই 5টা টাইপ। এবার আসো যে হাচিনসন আবার আলাদা করে সম্পূর্ণ একটা ভিন্ন আঙ্গিকে আরেকটা শ্রেণীবিন্যাস করেছে, অনেকটা এই টাইপেরই, একটু দেখি নেই আসো। হাকিনসন লুফলারের সাথে মিলে 1956 5টা টাইপের কথা বলেছে। পরবর্তীতে হাকিনসন তার অন্য একটা ভিন্ন আঙ্গিকে হ্রদের যে শ্রেণীবিন্যাসটা করেছে 1957। দেখো যে শ্রেণীবিন্যাসটা মোটামুটি কয়টা টাইপের, দেখো একটা এমিটিক লেক।
বা হচ্ছে বাংলাটা আমি লিখে দিচ্ছি, দেখো মিশ্রণবিহীন। তারপর হচ্ছে কোল্ড মনোমিক্টিক, ঠিক আছে। ডাইমিক্টিক, ওয়ার্ম মনোমিক্টিক, পলিমেট্রিক। এই পলিমেট্রিক লেকটা আবার দুইটা টাইপের, একটা হচ্ছে কোল্ড পলিমেট্রিক, আর একটা হচ্ছে ওয়ার্ম পলিমেট্রিক। আচ্ছা, কি বলেছি দেখো যে হাকিনসন 1957 পুরোটা সম্পূর্ণ ভিন্ন একটা আঙ্গিকে লর্ডের যে শ্রেণীবিন্যাসটা করেছে সেটাকে দেখো কয়টা ধাপে করেছে, 1 2 3 4 5 6, 6টা ভাগে ভাগ করেছে। লুফলার এবং হাকিনসন মিলিতভাবে ওনারা লর্ডের যে শ্রেণীবিন্যাসটা করেছিলেন সেটা 1956 সেটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছিল। পরবর্তীতে 1957 হাকিনসন এটাকে 6টা ভাগে ভাগ করেছে, যার মধ্যে পলিমেট্রিক লেকটাকে, যেটা কিনা অবিরত বা র্যান্ডম যে লেকটা, সেই লেকটাকে আবার দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কোল্ড পলিমেট্রিক, একটা হচ্ছে কি ওয়ার্ম পলিমেট্রিক লেক। তো এমিটিক লেক যেটা হচ্ছে কি মিশ্রণবিহীন লেক, সাধারণত দেখা যায় যে শীতপ্রধান অঞ্চলে যে সমস্ত লেকের ক্ষেত্রে দেখা যায় এইসব মানে যে লেকগুলো এমিটিক লেকের ক্ষেত্রে দেখা যায় যে মিশ্রণবিহীন, বোঝাই যাচ্ছে যে এখানে পানির কোনো আলোড়ন হয় না, মানে উপরের পানি এপিলিমনিয়ন এবং হচ্ছে হাইপোলিমনিয়ন যে স্তর দুইটা আছে সেক্ষেত্রে এই দুইটা মিশ্রিত হয় না বা উলট পালট হয় না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এমিটিক লেকের ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত হ্রদের ক্ষেত্রে বরফের আচ্ছাদন থাকে, বরফ দ্বারা আচ্ছাদিত থাকে, যার ফলে হয় কি যে যদিও নিচের দিকে পানি থাকে কিন্তু উপরের পানি এবং নিচের পানির তাপমাত্রা, ধরো যে বাতাস বলো বা বায়ু প্রবাহ বলো, আর্দ্রতা, এগুলো কোনো এটাকে মানে এটা চেঞ্জ করতে পারে না। এখানে পানিটা মোটামুটি একই রকম তাপমাত্রার মধ্যে থাকে এবং হচ্ছে কি যে উপরে নিচের পানি উপরে এবং হচ্ছে কি উপরে পানি নিচে যাওয়া আসা করতে উলট পালট হয় না। এক্ষেত্রে সাধারণত দেখা যায় যে অ্যান্টার্কটিকা বা হচ্ছে যে গ্রিনল্যান্ড এই জায়গাগুলোতে এই ধরনের হ্রদ দেখা যায়। কোনটা? এমিটিক লেক, যেটা কোথায় দেখা যায় যে গ্রিনল্যান্ড বা হচ্ছে অ্যান্টার্কটিকা, যেখানে দেখা যায় যে বরফে আচ্ছাদিত যে হ্রদ থাকে সেই অঞ্চলগুলোতে পানির এই ধরনের ওয়াটার সার্কুলেশন দেখা যায় না, বরফে আচ্ছাদিত থাকে। তো এই লেকগুলো সেখানে দেখা যায়। এরপর হচ্ছে কোল্ড মনোমিক্টিক লেক। কোল্ড মনোমিক্টিক লেকটা যে আগে যেটা বলেছি যে অনেকটা মেরু অঞ্চলের মতো, এখানে দেখা যায় যে বছরে একবার পানির মিশ্রণ ঘটে বা উলট পালট ঘটে সার্কুলেশনটা, সেটা হলো গ্রীষ্মকালে এবং হচ্ছে অলমোস্ট তাপমাত্রা এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে এবং শীতকালে যেটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে কখনোই যায় না, সারা বছরই 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পানির তাপমাত্রাটা থাকে। ডিমিটিক তাপমাত্রা লেক যেটা আগেও বলেছি যে অনেকটা নাতিশীতোষ্ণ বা টেম্পারেট লেকের মতো, যেখানে তাপমাত্রা খুব একটা ভেরিয়েশন হয় না ঋতুভেদে এবং হচ্ছে যে দুইবার সার্কুলেশন ঘটে এরকম ওয়ার্ম। এটা আবার হচ্ছে যে সাধারণত দেখা যায় যে ডিমিট্রিক লেকটা উত্তর হচ্ছে ইউরোএশিয়াতে দেখা যায়, উত্তরে যে ইউরোএশিয়া অঞ্চলগুলোতে বা উত্তর আমেরিকা অঞ্চলে এই ধরনের ডিমিট্রিক লেকগুলো দেখা যায়। ওয়ার্ম মনোমিক্টিক লেক এটাও সেই আগের মতো যে অনেকটা উষ্ণ থাকে, তাপমাত্রা বেশি একটু গ্রীষ্মকালে একটু বেড়ে যায় মোটামুটি তাপমাত্রা, এবং হচ্ছে যে কখনোই তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নামে না, এবং এই ক্ষেত্রে ওয়াটার সার্কুলেশনটা বছরে একবার, সেটা হচ্ছে কি শীতকালে হয়। তারপর হচ্ছে যে ওয়ার্ম মনোমিক্টিক লেকটা আবার হলো কি জার্মানির যেটা বোডেন্সিতে যে লেকটা আছে, জার্মানি বোডেন্সি লেক, এই লেকের উদাহরণ, ওয়ার্ম লেকের উদাহরণ। আবার ইতালিতেও এটা আছে। আবার হচ্ছে অলিগোমিক্টিক লেক, যে লেকটাতে কিনা হচ্ছে কি তাপমাত্রা অনিয়মিত সার্কুলেশন ঘটে, যেটা তাপমাত্রা ঋতুভেদে এটা পার্থক্য হতে পারে এবং এটার কোনো সিস্টেম নেই, সিস্টেমের মধ্যে পড়ছে না যে মানে ধরো সার্কুলেশন কতবার হবে বা হবে কি হবে না সেটা কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই, এটা অনিয়মিত ভাবে হয়। এরপর আসো পলিমিক্টিক লেক। পলিমিক্টিক লেক যেটা কি অবিরত ভাবে হচ্ছে যে লেকটাতে ধরো সারা বছরই বিভিন্ন সময় পানির আলোড়ন ঘটে এবং এটা দুই ধরনের হয়।
একটা হচ্ছে কি ওয়ার্ম পলিমেট্রিক, একটা হচ্ছে কোল্ড পলিমেট্রিক। কোল্ড পলিমেট্রিকটা সেই একই রকম, যে এখানে হচ্ছে যে ঠান্ডা যে অবস্থাটা থাকে সারা বছরই ঠান্ডা ইয়া থাকে, এবং এখানে হচ্ছে ওয়ার্মটা হচ্ছে কি উষ্ণ থাকে পলিমেট্রিক ওই ইয়াতে, সারা বছর এইভাবে আলোড়ন ঘটে, পানির আলোড়নটা ঘটতে থাকে। তো এই হচ্ছে যে হাতিনসন 1957 যে 6 প্রকারের কথা বলেছে হ্রদের শ্রেণীবিন্যাস, সেই 6 প্রকার। এবার আসলে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের কথা, তোমাদেরকে যে হ্রদের ক্লাসিফিকেশন পড়াচ্ছি, কেন পড়াচ্ছি? হ্রদের ক্লাসিফিকেশন কিন্তু এই যে বিভিন্ন টাইপের বেসিসের উপর ভিত্তি করে, হ্যাঁ, হ্রদের শ্রেণীবিন্যাস হচ্ছে, সেগুলো কিন্তু আলাদা করে মেনশন করে দেয় পরীক্ষার সময়। সেটা মার্কসের উপর ডিপেন্ড করে, বিভিন্ন টাইপের উপর ভিত্তি করে যে হ্রদের শ্রেণীবিন্যাস লিখো। কখনো হয়তো দিল যে পুষ্টির উপর ভিত্তি করে, সেক্ষেত্রে কিন্তু যে অলিগোট্রফিক, ইউট্রফিক, ডিস্ট্রফিক লেকটা তোমরা পড়বে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপর আসো যে এটা যে বললাম যে তাপমাত্রার উপর ভিত্তি করে করা হয়েছে, যে এইগুলো এই ভাগগুলো কিন্তু অলমোস্ট তাপমাত্রার উপর ভিত্তি করে, যেটা হচ্ছে যে পোলার বললাম, টেম্পারেট বললাম, ট্রপিক্যাল বললাম, বা হচ্ছে যে মনোমেট্রিক, কোল্ড মনোমেট্রিক বলেছি, ডাইমেট্রিক বলেছি, পলিমেট্রিক বলেছি, এগুলো এইগুলো কিন্তু তাপমাত্রার ভিত্তিতে করা হয়েছে এই শ্রেণীবিন্যাসগুলো। এরপর আসলে যে একটা যেটা ইম্পর্টেন্ট কথা যেটা বললাম, যে এখন যে ক্লাসিফিকেশনটা পড়াবো সেটাও কিন্তু আলাদা করে আসে, এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আসতে পারে। যেটা দেখো, কি লিখেছি দেখো, ক্লাসিফিকেশন অফ লেকস অন দ্য বেসিস অফ বেসিন শেপ। হ্রদের মধ্যে কি থাকে, যে একটা তলদেশ থাকে, যেটাকে বলা হয় বেসিন বলা হয়, যেটা অনেক সসার আকৃতির হতে পারে, ইউ আকৃতির হতে পারে, ভি আকৃতির হতে পারে, বিভিন্ন শেপের হতে পারে। হ্যাঁ, তো সেইটাকে এখন শেপটা কি টাইপের হতে, শেপের উপর ভিত্তি করে, এই যে বেসিন শেপ বা বেসিন আকৃতির উপর ভিত্তি করে হ্রদের ক্লাসিফিকেশন, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা কি বললাম যে প্রায়ই তোমাদের এটাতে এই কোশ্চেনটা আসে। তো ক্লাসিফিকেশন of lakes on the basis of basin shape। দেখো এটাকে এখানে কয়টা টাইপের বলা হয়েছে, যে মোটামুটি 7টা টাইপের ভাগ করা যায় এই শ্রেণী। এটাকে যে বেসিনের উপর ভিত্তি করে হ্রদকে 7 ভাগে ভাগ করা হয়েছে। 7টা ভাগ কি তাহলে? একটা হচ্ছে, আচ্ছা এভাবে লিখলে মনে হয় বোঝা যাবে না, আমি আর ইয়ে করে লিখি। On the basis of basin shape, বেসিনের আকৃতির উপর ভিত্তি করে 7টা ভাগে ভাগ করা হয়েছে, 7 টাইপস। হ্যাঁ, 7 টাইপসের মধ্যে দেখো, নাম্বার 1 হচ্ছে রেক্টাঙ্গুলার জলাশয়ের তলদেশের আকৃতির উপর। হ্যাঁ, এটা হচ্ছে যে জলাশয়ের তলদেশ বা বেসিনের উপর ভিত্তি করে, জলাশয়ের তলদেশ বা বেসিনের উপর ভিত্তি করে হ্রদকে 7টা ভাগে ভাগ করা হয়েছে। সেই 7টা ভাগের নাম দেখো কি কি। একটা হচ্ছে রেক্টাঙ্গুলার, লেক উইথ ইউনিফর্ম ডেপথ। আয়তাকার সমগভীরতা বিশিষ্ট আয়তাকার লেক। ঠিক আছে, সমগভীরতা বিশিষ্ট আয়তাকার হ্রদ বা লেক। নাম্বার 2 হচ্ছে সিমেট্রিক্যাল কনভেক্স লেক। আমি এটা ডিটেলসে বলবো, তার আগে আমি আগে লিখে নেই যে কয়টা টাইপের।
বাংলাটা আমি বলে দিব, অসুবিধা নেই। কনভেক্স হাফ প্যারাবোলিক লেগ। নাম্বার 4 হচ্ছে কনভেক কনকেভ প্যারাবোলিক লেগ। নাম্বার 5 হচ্ছে সিমেট্রিক্যাল প্রিজমেটিক লেগ। নাম্বার 6 হচ্ছে হাফ প্রিজমেটিক লেগ। নাম্বার 7 হচ্ছে ট্রাঙ্কেটেড সিমেট্রিক্যাল কনভেক্স কোয়ার্টার লেগ। আচ্ছা, কি বলেছি যে অন দ্য বেসিস অফ বেসিন শেপ, তলদেশে হ্রদের তলদেশের উপর ভিত্তি করে, অথবা হচ্ছে কি যে হচ্ছে তলদেশের উপর ভিত্তি করে বা বেসিনের উপর ভিত্তি করে হ্রদকে 7টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি রেক্টাঙ্গুলার, সরি রেক্টাঙ্গুলার লেক উইথ হচ্ছে ইউনিফর্ম ডেপথ, সমগভীরতা বিশিষ্ট আয়তাকার হ্রদ। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সমগভীরতা বিশিষ্ট যে হ্রদগুলো, সেই ক্ষেত্রে দেখা যায় যে বেসিন বা তলদেশটা, হ্রদের তলদেশটা একরকম গভীরতা সম্পন্ন থাকে। তো সেটাই হচ্ছে কি রেক্টাঙ্গুলার লেক বলা হয় যেটাকে, যে সমগভীরতা বিশিষ্ট ইউনিফর্ম ডেপথ। একই রকম গভীরতা বিশিষ্ট যে হ্রদগুলো, সেই হ্রদগুলোতে দেখা যায় যে হ্রদের সর্বোচ্চ গভীরতা একই রকম থাকে। সিমেট্রিক্যাল কনভেক্স প্যারাবোলিক লেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা হচ্ছে যে প্রতিসম উত্তল প্যারাবোলিক লেক। এই ক্ষেত্রে দেখা যায় যে হ্রদের কেন্দ্রস্থলে গভীরতাটা বেশি থাকে, কিন্তু ক্রমান্বয়ে কিনারার দিকে গভীরতাটা কম থাকে। কোথায়? সিমেট্রিক্যাল কনভেক্স লেকের ক্ষেত্রে, প্যারাবোলিক লেকের ক্ষেত্রে কেন্দ্রের দিকে গভীরতাটা বেশি থাকে, কিন্তু কিনারার দিকে তুলনামূলকভাবে বা ক্রমান্বয়ে কমে যায় হ্রদের গভীরতাটা। কনভেক্স হাফ প্যারাবোলিক লেক বা হচ্ছে কি উত্তল অর্ধ প্যারাবোলিক লেক, এই ক্ষেত্রে দেখা যায় যে হ্রদের হচ্ছে যে এক পাশে মানে কেন্দ্রের দিকে হচ্ছে কি খাড়া থাকে এবং হচ্ছে অন্যদিকে অনেকটা অগভীর থাকে। কি বলেছি যে কনভেক্স হাফ প্যারাবোলিকের ক্ষেত্রে কেন্দ্রের দিকে বা একদিকে হ্রদটা হচ্ছে খাড়া থাকে এবং অন্যদিকে হ্রদটা অগভীর থাকে। কনকেভ প্যারাবোলিক লেক, এটা হচ্ছে যে অবতল প্যারাবোলিক লেক। এই ক্ষেত্রে দেখা যায় যে কেন্দ্রের দিকে, হ্রদের কেন্দ্রের দিকে অগভীর থাকে, কিন্তু ক্রমান্বয়ে কিনারাটা গভীর থাকে। যেটা বলেছিলাম যে সিমেট্রিক্যাল কনভেক্সের ক্ষেত্রে বলেছিলাম যে হ্রদের কেন্দ্রে থাকে কি গভীর পানি, আর সেটা জাস্ট অপোজিটে হচ্ছে কনকেভ প্যারাবোলিকের ক্ষেত্রে বা অবতল প্যারাবোলিকের ক্ষেত্রে, উত্তল প্যারাবোলিকের ক্ষেত্রে দেখা যায় যে কেন্দ্রে পানি বেশি থাকে, গভীরতাটা বেশি থাকে, কিনারার দিকে তুলনামূলকভাবে বা ক্রমান্বয়ে অগভীর হয়ে যায়। কিন্তু কনকেভ প্যারাবোলিকের ক্ষেত্রে দেখা যায় যে কেন্দ্রে গভীরতাটা অনেক কম থাকে, যেটা হচ্ছে ক্রমান্বয়ে কিনারার দিকে বাড়তে পারে। সিমেট্রিক্যাল প্রিজমেটিক লেক, যেটা হচ্ছে অনেকটা হচ্ছে কি প্রিজমের আকার যে লেকগুলো থাকে সেটাকে বলা হয় সিমেট্রিক্যাল প্রিজমেটিক লেক। এরপর আসো হাফ প্রিজমেটিক লেক বা প্রিজমের মতো, অর্ধ প্রিজমের মতো যে লেকগুলো দেখতে, সেটাকে বলা হয় যে হাফ প্রিজমেটিক লেক। আর এটা হচ্ছে কি ট্রাঙ্কেটেড সিমেট্রিক্যাল কনভেক্স কোয়ার্টার লেক, যেটা এটা হচ্ছে কি আয়তাকার একটা লেক, যেটা ট্রাঙ্কেটেড সিমেট্রিক্যাল। এই ক্ষেত্রেও দেখা যায় যে কেন্দ্রের দিকে গভীর থাকে, কিন্তু ক্রমান্বয়ে যে কিনারার দিকে বলো বা সমগভীরতা বিশিষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে কি 7 প্রকার লেক, যেটা হচ্ছে বেসিনের বা হচ্ছে হ্রদের তলদেশের উপর ভিত্তি করে। এটা কিন্তু আলাদা করে অনেক সময় আসে, যেটা তোমাদের বেশি আসে, যেটা বলেছি যে পুষ্টির উপর ভিত্তি করে হ্রদের শ্রেণীবিন্যাস করো বা বেসিনের উপর ভিত্তি করে হ্রদের শ্রেণীবিন্যাস করো। এটা আলাদাভাবে আসতে পারে বা একত্র হ্রদের শ্রেণীবিন্যাস হিসেবে আসতে পারে। ঠিক আছে, একটু বড় হ্রদের শ্রেণীবিন্যাসটা বেশ বড় বড় দেখে আলাদা করে পয়েন্ট আউট করতে বা 2-3টা বৈশিষ্ট্যের উপর বলতে পারে যে বেসিক এইটা উল্লেখ করে, বেসিকটা উল্লেখ করে দিতে পারে যে কোন কোন বেসিসের উপর ভিত্তি করে হ্রদের শ্রেণীবিন্যাস করা হয়। তো এবার
এবার আসো পিএইচ এর উপর ভিত্তি করে। একটু বড় হয়ে যাচ্ছে না হ্রদের ক্লাসটা? পিএইচ এর ভিত্তিতে হ্রদের শ্রেণীবিন্যাস। তো আমার মনে হয় এই হ্রদটা যদি পড়ে ফেল অন্তত একটা কোশ্চেন তো কম পড়বে ইনশাল্লাহ। যা হোক, পিএইচ এর ভিত্তিতে হ্রদের শ্রেণীবিন্যাস। পিএইচ এর ভিত্তিতে দেখো কয়টা ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে এসিডিক লেক। নাম্বার 2 হচ্ছে অ্যালকালাইন লেক। নিউট্রাল। নাম্বার 4 হচ্ছে আলপাইন। 5 হলো সিপেজ। এই হচ্ছে, এটার আবার দুইটা টাইপ, একটা হচ্ছে ইনলেট আর একটা হচ্ছে আউটলেট। আচ্ছা, এসিডিক লেক যে ক্ষেত্রে পিএইচ এর উপর ভিত্তি করে, যখন কিনা দেখা যায় যে সমস্ত হ্রদের পিএইচ হচ্ছে যে পিএইচ ফ্যাক্টরটা হচ্ছে 7 এর নিচে, সেটাকে বলা হচ্ছে যে এসিডিক। এসিডিক লেকের ক্ষেত্রে পিএইচটা কি, পিএইচ মান হচ্ছে 7 এর নিচে। অ্যালকালাইনের ক্ষেত্রে পিএইচটা কি 7 থেকে 14 থাকে। কোথায়? অ্যালকালাইন বা ক্ষারীয় যে হ্রদটা দেখা যায়। নিউট্রালের ক্ষেত্রে হচ্ছে পিএইচ মান 7 বা 7 এর কাছাকাছি যেটা থাকে সেটাকে হচ্ছে যে নিউট্রাল। আর আলপাইনটা যেটা হচ্ছে যে আকাশে পাহাড়ের উপরে যে হ্রদগুলো দেখা যায় সেটাকে বলা হয় আলপাইন লেক বলা হয়, পাহাড়ের উপরে। আচ্ছা, সিপেজ নামক এক ধরনের হ্রদ দেখা যায়, যেটা আসলে সিপেজের লেগে হচ্ছে দুই ধরনের দেখা যায়, একটা হচ্ছে ইনলেট আর একটা হচ্ছে আউটলেট। তো ইনলেটের ক্ষেত্রে দেখা যায় যে দেখো লেক উটাস্কা থেকে মিসিসিপি নদীর সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ইনলেট লেক প্রক্রিয়াটা। যেটা সিপেজ লেকে দেখা যায় যে দুই ধরনের লেক দেখা যায়, একটা হচ্ছে ইনলেট এবং আউটলেট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্রদের ক্ষেত্রে পানি উপচে পড়ে, অনেক সময় দেখা যায় যে সেই পানিটা উপচে পড়ে গিয়ে দেখা যায় বাঁধ মানে কিনারা ভেঙে গিয়ে কোনো একটা নদীর উৎপত্তি করতে পারে। যেরকম কিনা তৈরি হয়েছে যে লেক উটাস্কা থেকে, কোথা থেকে, যে লেক উটাস্কা থেকে মিসিসিপি নদীর যে উৎপত্তিটা সেটা হচ্ছে এই ইনলেট প্রসেসের মাধ্যমে মিসিসিপি নদীর উৎপত্তি। কি বলেছি যে অনেক সময় হ্রদের পানিগুলো উপচে যায়, যখন পানি উপচে যায় তখন কি করে সেটা পার্শ্ববর্তীতে যে একটা কি করে নদী একটা তৈরি করতে পারে, যে বাঁধভেঙে নদীর মত তৈরি করে, যেটা ইনলেটের ক্ষেত্রে বলা যায়। যেটা বলেছি কি এক্সাম্পলটা কি, লেক উটাস্কা থেকে মিসিসিপি নদীর উৎপত্তি হয়েছে, সেটা হচ্ছে ইনলেটের ক্ষেত্রে। আর আউটলেটের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনলেট আউটলেট দুটোই থাকে এই সমস্ত ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে শুধুমাত্র ইনলেট থাকে বাট নট কোনো আউটলেট থাকে না, কিন্তু সেখানে দেখা যায় যে হ্রদের চারপাশে অনেক ছিদ্র থাকে। এই ছিদ্রের দিকে ওই যে অতিরিক্ত পানিগুলো যেটা চুয়ে চুয়ে পড়ে, যার ফলে আশেপাশের এলাকাটা স্যাঁতসেঁতে বা অলমোস্ট সব মানে সারা বছর কি থাকে, ভেজা থাকে। মানে যে সমস্ত ক্ষেত্রে কি দেখা যায় যে ইনলেট থাকে না, হ্যাঁ ইনলেট থাকে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র ইনলেট থাকে, কোনো আউটলেট থাকে না। তো দেখা যায় যে এই ক্ষেত্রে পানিটা চারপাশ থেকে চুয়ে চুয়ে পড়ে হ্রদের চারপাশে, এবং হচ্ছে ওই এলাকাটা ভেজা বা স্যাঁতসেঁতে থাকে। এই হচ্ছে পিএইচ এর উপর ভিত্তি করে 5 প্রকার: এসিডিক, অ্যালকালাইন, নিউট্রাল, অ্যালপাইন এবং হচ্ছে সিপেজ। এই হচ্ছে লেকের শ্রেণীবিন্যাস
5 টাইপের কিসের উপর? অন দ্য বেসিস অফ কি পিএইচ। এরপর আসো সিজনের উপর ভিত্তি করে, ভেরিয়েশন অফ সিজন। হ্যাঁ, ভেরিয়েশন অফ, আজকে লেক মোটামুটি ইচ্ছা আছে যে শেষ করে দিব, আর পড়াবো না। লেক পড়াতে পড়াতে অনেকদিন ধরে পড়াচ্ছি, তোমরা হয়তো বোর ফিল করছো। নেক্সট আমরা অন্য আরেকদিন হচ্ছে আরেকটা টপিক্সে যাবো। সো আজকে লেকটা একটু শেষ করে দিয়ে যাই। দেখো যে কি বলি, ভেরিয়েশন অফ, অনেকভাবে আসলে লেকের শ্রেণী বিন্যাস করা যায়। ভেরিয়েশন অফ সিজন বা ঋতুভেদে, ঋতু বা ঋতুর পার্থক্য ভেদে। সংক্ষেপে বলে দিচ্ছি দেখো। এরপর আসুন যে বাংলাদেশের হ্রদের থেকে আবার বিভিন্ন রকমের প্রশ্ন আসে যে হ্রদের উৎপত্তি বা কতগুলো হ্রদের নাম বলে দেওয়া, যে কয়েকটা কৃত্রিম হ্রদের নাম লিখো, বা এর উৎপত্তি কোথায় বা কিভাবে উৎপত্তি হয়েছে, বা আকৃতিটা কিরকম বা কোথায় অবস্থিত। তো এরকম আসে ইয়াতে প্রশ্ন আসতে পারে যে প্রাকৃতিক হ্রদের উদাহরণ দাও কতগুলো, বা বাংলাদেশে অবস্থিত প্রাকৃতিক হ্রদের উদাহরণ, বা এটা আসতে পারে, অথবা হতে পারে যে কৃত্রিম হ্রদের এক্সাম্পল দাও। এরকম বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে বা এক্সাম্পল দিতে পারে। তো ভেরিয়েশন অফ এটা হচ্ছে কি, একটা নাম্বার হচ্ছে উইন্টার, আচ্ছা এখানে সিজন বেসিসে লেকের কথা বললাম, দেখেই বুঝতে পারছো যে ভেরিয়েশন অফ সিজন অন দ্য বেসিস অফ কি, ভেরিয়েশন অফ সিজন বা ঋতু ভেদে। হ্যাঁ, লেকটাকে 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উইন্টার লেক, একটা স্প্রিং লেক, একটা হচ্ছে সামার লেক, এবং হচ্ছে কি ফল লেক বা ফল টার্ন লেকও বলা যায়, এটাকে সামার টার্ন লেক বলা যায়, স্প্রিং টার্ন লেক বলা হয়, স্প্রিং টার্নওভার লেক বা সামার টার্নওভার লেক, বা হচ্ছে কি ফল টার্নওভার লেকও বলা যায়, এভাবেও এটাকে বলা যায়। তো উইন্টার লেকগুলোতে সাধারণত দেখা যায় যে যে সমস্ত অঞ্চল, যেমন হচ্ছে যে গ্রিনল্যান্ড বলো বা অ্যান্টার্কটিকা বলো, যে শীত প্রধান অঞ্চল বা মেরু অঞ্চলগুলোতে দেখা যায় যে সারা বছর তোমার হচ্ছে যে পানি বরফে আচ্ছাদিত থাকে, জলাশয়ের পানি। তো কিরকম, অনেকটা দেখা যায় যে ধরো যে এটা একটা জলাশয়, এটা হচ্ছে আইস ফরমেশন। অনেকটা দেখা যায় যে এরকম যে শীত প্রধান অঞ্চলে দেখা যায় যে বরফে আচ্ছাদিত থাকে সারা বছর যে সমস্ত জলাশয়, এবং উপরের দিকে কিন্তু পুরোটাই বরফ আচ্ছাদিত থাকে এবং নিচের দিকে কিন্তু পানি থাকে, কিন্তু দুইটা লেয়ারে পানি কিন্তু একটা একটার সাথে কিন্তু মিক্সড আপ হয় না। দেখা যায় যে যেহেতু বরফ থাকে, তাপমাত্রা কম থাকে, বরফটা গলতে পারে না, কিন্তু নিচের দিকে পানি থাকে। এখানে দেখা যায় যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা এই সমস্ত হ্রদের ক্ষেত্রে কম থাকে। তো অনেক সময় দেখা যায় যে এখানে যে জীবগুলো থাকে তারা খুব মানে সার্ভাইভ করতে তাদের খুব ইয়া হয়, এবং কোনো মতে বলতে গেলে যে তারা এখানে টিকে থাকে এই পরিবেশে, যার ফলে দেখা যায় যে এই যে হ্রদগুলো উইন্টার লেকগুলোতে দেখা যায় যে প্রোডাক্টিভিটি বলো বা হচ্ছে যে অক্সিজেনের পরিমাণটা খুব কম থাকে, মানে এখানে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কম থাকে, যার ফলে কি হয় যে বিওডিটা কিন্তু বেড়ে যায়, এবং হচ্ছে বিভিন্ন ধরনের যে দূষিত পদার্থ বলো বা হচ্ছে যে হাইড্রোজেন সালফাইড বলো, মিথেন বলো, এই জাতীয় জিনিসগুলো বা বর্জ্য পদার্থ এই সমস্ত হ্রদে বেশি থাকে, এবং হচ্ছে যে জীবের জন্য বা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি এই হ্রদগুলোতে কম থাকে। এবং এই যে আইসে সারা বছর কি থাকে যে এই অঞ্চলগুলোতে উইন্টার লেকগুলোতে দেখা যায় যে সারা বছর বরফ আচ্ছাদিত থাকে, এবং হচ্ছে যে এখানে হলো পানি সার্কুলেশন দেখা যায় না, এবং ধরো যে ফটোসিনথেসিস বা সাবস্টিটিউশনের হার খুব কমে যায়, যার ফলে কি করে অক্সিজেনের যে উৎপাদনটা কমে যায়, এবং হচ্ছে কি কার্বন শ্বসন তো চলতে থাকে, তার ফলে কি হয় যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আনলিমিটেড কার্বন ডাইঅক্সাইড থাকে, কিন্তু হচ্ছে অক্সিজেনটা লিমিটেশনটা কমে যায়, এবং এখানে যে এই অঞ্চলে যে জীবগুলো থাকে এই সমস্ত হ্রদে সেই ওগুলো ওদেরকে সার্ভাইভ করতে খুব কষ্ট করে সার্ভাইভ করে তারা এই কালটাতে। পরবর্তীতে
স্প্রিং কালে যে উইন্টার শীতের পরে যে সিজনটাতে আসে, যে এখানে যেখানে আস্তে আস্তে যখন তাপমাত্রা বাড়তে থাকে, যে স্প্রিং লেক যেটাকে বলা হচ্ছে, যে এই সময় আস্তে আস্তে কি তাপমাত্রাটা বাড়তে থাকে, যার ফলে তাপমাত্রাটা বাড়াটা কিন্তু শুরু হয় যে যে তাপের ফলে যে উপরে যে বরফগুলো আস্তে আস্তে গলতে থাকে, তাপমাত্রা বাড়ে, কিন্তু নিচের দিক থেকে দেখা যায় যে তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়ে এবং হচ্ছে উপরের পানি এপিলিউনিয়ান অঞ্চল এবং হচ্ছে হাইপিলিউনিয়ান অঞ্চল কি মিক্সড আপ হয়ে যায়। তো এখানে সালফিউশনের পরিমাণটা বাড়তে থাকে, বরফ বিভিন্ন ধরনের ফাইটোপ্লাঙ্কটন বলো, জু প্লাঙ্কটন বলো, এগুলো বৃদ্ধি পেতে থাকে এবং এই অঞ্চলে যে দেখা যায় যে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে। এই সময়টাতে যে স্প্রিং লেকে যেটা যে এই সিজনটার কথা বলছি, যে সেখানে যে তাপমাত্রা আস্তে আস্তে যখন বাড়ে তখন দেখা যায় যে সালফিউশনের হারও বাড়তে থাকে এবং হচ্ছে যে জীবের জন্য একটা মানে এটাতে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি তখন বেড়ে যায়, এই সময় অক্সিজেনের পরিমাণটা বেড়ে যায়। তারপর হচ্ছে যে যেটা বলে যে বিওডিটা কমে আসে এবং হচ্ছে ওয়াটার সার্কুলেশন ঘটতে থাকে, উপরে পানি এবং নিচে পানির মধ্যে একটা সার্কুলেশন ঘটে। পরে দেখা হচ্ছে এটাকে হচ্ছে যে স্প্রিং স্টার্নোভা লেক বলা হয় এটাকে, এই লেকটাকে। সামার লেকটাতে দেখা যায় যে সামারে যে গ্রীষ্মকালে যে তাপমাত্রা প্রচুর বেড়ে যায়, তো এই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে এই সময়টা তো স্প্রিং এর তুলনায় কি মানে এখানে প্রোডাক্টিভিটিটা অনেকটা কমে যায়। এখানে দেখা যায় যে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে দেখা যায় যে উপরে যে ভারী পানিটা নিচে থেকে উপরের পানির দিকে আগে তাপমাত্রাটা বাড়তে থাকে এবং ওইটা যে গলে যাবে পানিটা স্তরে ঠিক মতো সার্কুলেশনটা হয় না এবং পুষ্টি উপাদানটা নিচের যে পুষ্টি উপাদানগুলো থাকে নিউট্রিশনগুলো উপর দিকে যেতে পারে না সামার লেকে। তো এখানেও দেখা যায় যে অনেক সময় এখানে এই জায়গাটাতে এখানে দেখা যায় যে ডিওটা কম থাকে তুলনামূলক বিওডিটা বেশি থাকে সামার লেকের ক্ষেত্রে। পরবর্তীকালে সব যে ফল লেক যে একটা আছে, যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যখন তাপমাত্রা কিনা কমতে থাকে তখন এই ধরনের লেকে দেখা যায় যে আবার সেই বিওডির পরিমাণটা কমে যায়, ডিওটা বাড়তে থাকে। কিন্তু সবচেয়ে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু যে অক্সিজেন পরিমাণ বলো বা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি দেখা যায় স্প্রিং লেকে। ঠিক আছে, সবগুলো এই যে চারটা প্রকার যে সিজনের উপর ভিত্তি করে যে বললাম, যে উইন্টার লেক বললাম, স্প্রিং লেক বললাম, সামার লেক, ফল লেক, যে এই লেকগুলোর মধ্যে স্প্রিং লেকে সবচেয়ে বেশি প্রোডাক্টিভিটি এই সময়টাই থাকে এবং অক্সিজেনের পরিমাণ বলো কমে থাকে এবং বিষাক্ত অন্যান্য পদার্থ থাকে না, সার্কুলেশনটা ভালো হয় সবকিছু। তো এটা তুলনামূলক এই লেকটা আর সেপ্টেম্বরে এইখানেও কিন্তু একটা স্তরায়ন ঘটে, যে সেই যেটা বললাম যে বিওডি পরিমাণটা বেড়ে গেছিল সামার লেকে, ফল লেকে এসে কিন্তু আস্তে আস্তে কি করে এই বিওডিটার পরিমাণটা কমে যেতে থাকে এবং ডিজলভ অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি পায়। আর এই হলো ভেরিয়েশন ইয়ার উপর সিজনে বা ঋতুভেদে লেকের প্রকারভেদ। তো মোটামুটি লেকের যে ক্লাসিফিকেশন বললাম, যে পুষ্টির উপর ভিত্তি করে অলিগোট্রফিক, ইউট্রফিক, ডিস্ট্রফিক লেক, বা হচ্ছে তাপমাত্রার উপর ভিত্তি করে পোলার, টেম্পোরেট বা হচ্ছে ট্রপিক্যাল লেক বলেছি। তারপর হাকিনসন এবং লুফলার যেটা বলেছিলেন যে কোল্ড মনোমিকটিক বা ডাইমিকটিক বা ওয়ার্ম মনোমিকটিক, পলিমিকটিক, এরকম বিভিন্ন ডিফারেন্ট টাইপের অফ লেক বলেছি, যেটা অন দ্য বেসিস অফ হচ্ছে যে তাপমাত্রার উপর ভিত্তি করে বলেছি। এরপর বলেছি যে কিসের উপর, বেসিনের উপর ভিত্তি করে বা তলদেশের উপর ভিত্তি করে, পিএইচ এর উপর ভিত্তি করে, তাপমাত্রার ভিত্তিতে, এরকম বিভিন্ন টাইপের যে এই যে পড়লাম যেটা যে লেকগুলো, তোমরা এই লেকের শ্রেণীবিন্যাসটা ভালো করে পড়বে। ঠিক আছে, এবার আসো কয়েকটা লেকের এক্সাম্পল দিই। অনেকক্ষণ তো লেক নিয়ে বললাম, বাংলাদেশের বিভিন্ন লেক আছে, প্রাকৃতিক লেক আছে, কিছু কিছু হচ্ছে যে প্রাচীন কতগুলো হ্রদ রয়েছে, প্রাচীন হ্রদ, প্রাকৃতিক জলাবদ্ধ লেক বা কৃত্রিম কতগুলো লেক আছে, বিভিন্ন টাইপের লেক আছে। তো প্রাকৃতিক লেকগুলো যে প্রাচীন লেকগুলো, এগুলো বিভিন্নভাবে তৈরি হয়েছে। যে হ্রদের উৎপত্তির সময় বলেছিলাম যে হিমবাহের গলনের মাধ্যমে বা গ্লাসিয়াল লেক বলেছি, টেকটনিক লেক বলেছি, ক্র্যাটার লেক বলেছি যেটা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে হয়। তারপরে হচ্ছে ল্যান্ডস্লাইডারের মাধ্যমে হতে পারে, রিভারাইন লেক হতে পারে, বিভিন্ন উপায়ে লেকের সৃষ্টি হতে পারে। তো বাংলাদেশেও এমন কিছু হ্রদ আছে যে প্রাকৃতিক হ্রদগুলো, সেগুলো কোথায় অবস্থিত এবং উৎপত্তিটা কিভাবে। দেখো বাংলাদেশের কতগুলো উল্লেখযোগ্য হ্রদ। একটা হচ্ছে প্রাকৃতিক হ্রদ, প্রাকৃতিক হ্রদ, এইগুলো প্রাকৃতিক প্রাচীন হ্রদ বলতে পারো।
নাম্বার 1 যদি বলি, বোগাকাইন হ্রদ, নাম শুনে থাকবে, অনেকে দেখেছো। বোগাকাইন হ্রদ কোথায় অবস্থিত? পার্বত্য চট্টগ্রামে। উৎপত্তি হচ্ছে ল্যান্ডস্লাইডার, উৎপত্তি কিভাবে? ভূমিধসের মাধ্যমে। নাম্বার 2 যদি বলি, পার্বত্য চট্টগ্রামে কিন্তু আরেকটা হ্রদ আছে, বলো। রাইন কিয়ং খাইন, রাইন কিয়ং কাইন হ্রদটা, এটাও পার্বত্য চট্টগ্রামে অবস্থিত। এই হ্রদের উৎপত্তি হচ্ছে যে গ্লাসিয়াল বা হিমবাহের গলনের মাধ্যমে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, হিমবাহের গলনের মাধ্যমে যে হ্রদের উৎপত্তি, এটা হিমবাহের হ্রদের মাধ্যমে উৎপত্তি হয়েছে, গ্লাসিয়াল যেটাকে বলা হচ্ছে। এরপর আসো আশুলা বিল। আশুলা বিল এটা কোথায় অবস্থিত বলো তো? এটা কোথায় অবস্থিত বলো? হাকালুকি, টাঙ্গুয়া। আশুলা বিল রাজশাহী। ঠিক আছে, উৎপত্তি হচ্ছে রিভার রাইন। হাকালুকি বা টাঙ্গুয়া এটা হচ্ছে টেকটনিক, এগুলো হলো সবই প্রাকৃতিক। হাকালুকি টাঙ্গুয়া হচ্ছে সিলেটে অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের যে প্রাকৃতিক হ্রদগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য 4টা হ্রদের নাম আমি লিখেছি, দেখো। বোগাকাইন হ্রদ এবং হচ্ছে রাইন কিয়ং কাইন হ্রদ, এই 2টা হ্রদ পার্বত্য চট্টগ্রামের হ্রদ। তোমরা যখন পার্বত্য চট্টগ্রামে যাবে তখন এই হ্রদগুলো ভিজিট করে আসবে। ল্যান্ডস্লাইডেস এটার মধ্যে যে ভূমিধসের মাধ্যমে এবং হচ্ছে হিমবাহের গলনের মাধ্যমে গ্লাসিয়াল যেটা বলেছি, 2টা কারণ উৎপত্তি হয়েছে। আশুলা বিল যেটা রাজশাহীতে অবস্থিত সেটা রিভারাইন উৎপত্তি, এটার উৎপত্তি কারণ হচ্ছে রিভার, এবং হচ্ছে হাকালুকি এবং টাঙ্গুয়া যে হ্রদটা আছে যে সেটা হচ্ছে সিলেটে অবস্থিত, টেকটনিক কারণ, এটা জালনগরী টেকটনিক কারণে এটা উৎপত্তি হয়েছে। এবার আসো যে প্রাকৃতিক জলাবদ্ধ কয়েকটা হ্রদের নাম আমরা দেখে নিই। আচ্ছা, প্রাকৃতিক জলাবদ্ধ যে হ্রদগুলোর কথা বলছি সেই হ্রদগুলো সাধারণত বিভিন্ন ধরনের, তোমার হতে পারে ইরেশনের কারণে হতে পারে, ক্ষয়পূরণ বা হচ্ছে যে গ্রেজুয়াল যে ডিপোজিশন হয় বিভিন্ন ধরনের, যে এটা গ্রেজুয়াল যে যেটা তোমার হচ্ছে গ্রেজুয়ালি হতে পারে যে ডিপোজিশন, বিভিন্ন ধরনের যে জমাকরণ বা হচ্ছে তোমার কি বলবো সঞ্চয়করণের মাধ্যমে বা ক্ষয়পূরণের মাধ্যমে যে ক্ষয়ে যায়, বা হচ্ছে যে বিভিন্ন ধরনের ডিপোজিটের মাধ্যমে যেটা এই যে হ্রদগুলো হয় সেগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে জলাবদ্ধ হ্রদ হতে পারে। হ্রদ সেগুলো সেগুলো হচ্ছে যে কোথায়, মানে 2-একটা এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো। বিল মিশ্র, চলন বিল, ডাকাতিয়া বিলের নাম শুনেছো সবাই, আরিয়াল খা। তারপর হচ্ছে বিল মিশ্রটা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। বিল মিশ্রের অবস্থিতটা হচ্ছে কি ময়মনসিংহে অবস্থিত। এটা আচ্ছা, উপকূলীয় আবদ্ধ বা জলাবদ্ধ হ্রদ। আচ্ছা,
যেটা দেখো যে বিল মিশ্র, যেটা হচ্ছে যে ময়মনসিংহে যেটা অবস্থিত, সাধারণত ক্ষয় এবং হচ্ছে কি মানে বিভিন্ন ধরনের ইরাশন এবং হচ্ছে ডিপোজিটেশনের মাধ্যমে চলন বিল, যেটা হচ্ছে কি রাজশাহী পাবনাতে যেটা অবস্থিত। তারপর হচ্ছে ডাকাতিয়া বিলটা যে ফরিদপুর এবং হচ্ছে বরিশাল জোনটাতে অবস্থিত। আর হচ্ছে উপকূলীয় আবদ্ধ বা জলাবদ্ধ যে নদগুলো, সেটা বিভিন্ন ধরনের উপকূলীয় অঞ্চল বলো, নদী, মোহনা বা সমুদ্রের খাড়ি অঞ্চলে অবস্থিত। বিভিন্ন নদী, মোহনা ও সমুদ্রের খাড়ি অঞ্চলে অবস্থিত। খাড়িতে অবস্থিত এইগুলো হচ্ছে ডাকাতিয়া যদি বলি, এটা হলো তলানি পড়ে। অনেক সময় দেখা যায় যে নদীতে তলানি পড়ে, সেটা কি হ্রদে পরিণত হতে পারে, তলানি জমে জমে হতে পারে। এই উপকূলীয় যেটা হচ্ছে সেটাও সমুদ্র বা নদীতে অনেক সময় তলানি জমে, আমরা যেটা বলি বিভিন্ন কারণে হতে পারে, যেটা বলছি ক্ষয় বা গচ্ছিতকরণ বা ডিপোজিট, গ্র্যাজুয়াল যে ডিপোজিশন হচ্ছে, বা হচ্ছে যে নাব্যতার কারণে বা তলানি পড়ে পড়েও হ্রদের উৎপত্তি হতে পারে। এই যে হ্রদ, এই উপায়ে যে হ্রদগুলো তৈরি হয় সেটাকে বলা হয় যে প্রাকৃতিক জলাবদ্ধ হ্রদ। যেমন হচ্ছে বিল মিশ্র, যেটা ময়মনসিংহ অবস্থিত, চলন বিল, ডাকাতিয়া বিল, উপকূলীয় আবদ্ধ বিল, এই বিলগুলো প্রাকৃতিক জলাবদ্ধ হ্রদ বলা হয়। ঠিক আছে, এবার আসো কতগুলো কৃত্রিম হ্রদের নাম। তোমাদের অনেক সময় যেটা বলছি যে হ্রদের নাম আসে, প্রাকৃতিক বা কৃত্রিম হ্রদের নাম লিখো এবং হচ্ছে মানে উদাহরণ দাও, কয়েকটা প্রাকৃতিক এবং কৃত্রিম হ্রদের উদাহরণ এবং অবস্থান বা উৎপত্তি আসে। উৎপত্তি সচরাচর কমই আসে, কিন্তু অবস্থান এবং আসে। তো বাংলাদেশে কতগুলো উল্লেখযোগ্য কৃত্রিম হ্রদ। কৃত্রিম হ্রদ যদি বলি, প্রথমেই চলে আসে কোনটা, যে কাপ্তাই হ্রদ, তাই না? কৃত্রিম হ্রদ বলতে প্রথমেই চলে আসে কাপ্তাই হ্রদের নাম, যেটা কিনা কোথায় অবস্থিত? কাপ্তাই হ্রদটা কোথায় অবস্থিত বলো? কৃত্রিম হ্রদগুলো সাধারণত আমরা জানি যে কৃত্রিম মানে কি মানুষ দ্বারা সৃষ্ট যে হ্রদগুলো, সেটাকে হচ্ছে যে কৃত্রিম হ্রদ বলা হয়। মানুষ তার বিভিন্ন প্রয়োজনে হ্রদ তৈরি করতে পারে। এটার কতগুলো এক্সাম্পল হচ্ছে উল্লেখযোগ্য। যদি বলি যে কোন কাপ্তাই নদীর, কাপ্তাই বাঁধ, যে কর্ণফুলী নদীর উপর যে একটা বিদ্যুৎ, কর্ণফুলী নদীর উপর যে একটা হ্রদ করে আছে, যেটাকে বলে কাপ্তাই হ্রদ। কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে নিয়ন্ত্রিত উপায়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে যে কৃত্রিম জলবিদ্যুৎ কেন্দ্র, যেটাকে মানে কৃত্রিম হ্রদ। একটা উদাহরণ হচ্ছে যে কাপ্তাই হ্রদ, যেটা কিনা চট্টগ্রামে অবস্থিত, কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তেমনি ভাবে যে ফেনীতে একটা অবস্থিত একটা হ্রদ রয়েছে, যেটা ফেনী হ্রদ বলা হয়, সেটা কিনা যে কৃষি কাজের জন্য বা সেচ কাজের, কৃষিতে সেচ কাজের জন্য সেটা নিয়ন্ত্রিত উপায়ে নদীতে, ফেনী নদীর উপর বাঁধ দিয়ে সেই বাঁধটা তৈরি করা হয়েছে, সেই হ্রদটা তৈরি করা হয়েছে, সেটার নাম হচ্ছে যে ফেনী হ্রদ। এরপর আসলে যে আরেকটা হ্রদ আছে, যেগুলা যে মানুষ তার বিভিন্ন প্রয়োজনে মানে সমৃদ্ধি মানে সমৃদ্ধ নগর জীবনের জন্য মানুষ অনেক সময় দেখা যায় যে বিনোদনের জন্য কতগুলো হ্রদ তৈরি করেছে। যেটা হচ্ছে যেমন হচ্ছে ফয়েজ লেকের কথা বলা যায়, যে অ্যামিউজিং পার্ক এখানে তৈরি করা হয়েছে। বা যদি বলি যে ঢাকায় যে হ্রদগুলো দেখা যায়, তোমরা যে বলে যে ধানমন্ডি লেকের কথা বলতে পারি, বনানী লেকের কথা বলতে পারি। এরকম হচ্ছে যে মানুষ তার সমৃদ্ধ নগর জীবনের জন্য যে হ্রদ তৈরি করেছে, সেটা বলা যায়। তারপর হচ্ছে যে আরেকটা উল্লেখযোগ্য হ্রদের কথা বলতে যাচ্ছি, যে কাপ্তাই হ্রদের কথা বললাম, যে ফেনী হ্রদের কথা বললাম। তারপর হচ্ছে যে রামসাগর আরেকটা আছে, যে যেটাকে বলা হচ্ছে যে রামসাগর দিঘি, সেটাও করা হয়েছে। যে মানুষ ওইটা রামসাগর দিঘিটা আসলে মূলত হচ্ছে যে মানুষের যে পানীয় চাহিদা পূরণের জন্য যে এই হ্রদটা, এটা একটা বড় আকারের একটা দিঘি, যেটা কিনা দিনাজপুরে অবস্থিত। অনেকে এটা দেখেছো। তো এই হচ্ছে উল্লেখযোগ্য কতগুলো হ্রদের নাম বললাম। কি বললাম যে কৃত্রিম ভাবে যেগুলো মানুষ তার বিভিন্ন প্রয়োজনে তৈরি করেছে। কোনোটা করেছে যে সমৃদ্ধ নগর জীবনের জন্য, কতগুলো বিতরণের জন্য, কতগুলো প্রয়োজনের তাগিদে যেটা করেছে জল বিদ্যুৎ উৎপাদনের জন্য বলেছি, পানি সেচের জন্য বলেছি, যে পানীয় ব্যবস্থা করার জন্য বলেছি। ঠিক আছে।
হচ্ছে ধানমন্ডি লেক বলো, ফয়েজ লেক বলো, এগুলো মানুষ তার সমৃদ্ধ জন জন তোমার হচ্ছে যে জীবন সমৃদ্ধ জীবনের জন্য, মানে যেটা বলে জনজীবনের জন্য করেছে, এটা যে অনেকটা বিনোদনের জন্য যে এই হ্রদগুলো করা হয়েছে। আর প্রয়োজনীয় তাগিদে যেটা বলেছি যে কাপ্তাই কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে যে কাপ্তাই হ্রদ। আরেকটা হচ্ছে ফেনী, যেটা বললাম যে ফেনীতে যেটা করা হয়েছে যে কৃষিকাজে সেচের জন্য ব্যবস্থা করার জন্য নদীর উপর বাদ দিয়ে সেচ ব্যবস্থার জন্য যে হ্রদটা তৈরি করা হয়েছে সেটাকে বলা হয় ফেনী হ্রদ। এই হচ্ছে বাংলাদেশের কতগুলো উল্লেখযোগ্য হ্রদ। তোমরা বলবে যে কোনটা যে প্রাকৃতিক হ্রদ, তারপর হচ্ছে কৃত্রিম হ্রদ, এবং সাথে কিছু প্রাকৃতিক যেটা বললাম যে জলাবদ্ধ হ্রদ তৈরি হয়েছে সেই হ্রদগুলোর নামও পড়বে। তো হ্রদ থেকে প্রশ্ন আসতে পারে। তো এই ছিল মোটামুটি আমার হ্রদ নিয়ে আলোচনা। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। শেষ করার আগে একটু বলছি যে একটু তোমাদেরকে একটা কথা বলিনি, যে ক্লাসের এই পর্যন্ত আশা করি তোমরা সবকিছু পড়েছো, পড়ার মধ্যে আছো। যেহেতু প্যান্ডেমিক পরিস্থিতি, আমাদের এই করোনা অতিমারির সময়টাতে সবাই বাসায় আছো আশা করছি, এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। আর যেটা বলা হয়েছে যে সরকার নির্দেশিত যে তোমাদের জন্য যে একটা টিকা ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে, অবশ্যই সবাই রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনের আওতায় চলে আসো, স্বাস্থ্যবিধি মেনে চলো।